আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হচ্ছে আজ। সকাল থেকে চলছে মনোনয়ন যাচাই বাছাই, যেখানে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য সঠিক আছে কিনা, হলফনামায় যেসব তথ্য দেওয়া হয়েছে তার সঠিকতা, আয় ব্যয়ের হিসেব ঠিক আছে কিনা এসব তথ্য যাচাই করে প্রার্থীদের বৈধতা দেওয়া হয়। কোনো তথ্যে অসঙ্গতি থাকলে সেই প্রার্থীর মনোনয়নকে বাতিল করতে পারেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন ঘিরে এরই মধ্যে বেশ কয়েকদিনে অধিকাংশ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সার্জিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিনে বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তসনিম জারা সহ বেশ কয়েকজনের মনোনয়নপত্র। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এবার আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আজ শেষ দিনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ, কাকলী, চট্টগ্রামের যে ১৬টি সংসদীয় আসন আছে, এই ১৬টির মধ্যে আজকে চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে শেষ দিনে। এটি চট্টগ্রামের পাঁচলাইশ, কোতোয়ালি, বোয়ালখালী, চান্দগাঁও আসন এবং পাহাড়তলী ৮, ৯, ১০ এই ৩টি আসনের আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এখন থেকে কিছুক্ষণ আগে যাচাই বাছাই কাজ শুরু হয়েছে। এর আগে এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রামের চন্দনাইশ এবং আনোয়ারার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। চট্টগ্রাম শহরে যে চট্টগ্রাম মহানগর ও আশেপাশে যে 5টি সংসদীয় আসন আছে, এর মধ্যে একটি আসন বন্দর পতেঙ্গা আসনে, সেখানে মনোনয়নপত্র যাচাই হচ্ছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং সেখানে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গতকাল যে সর্বশেষ যে চট্টগ্রাম 5 আসনের যে মনোনয়নপত্র যাচাই করা হয়েছিল, সেখানে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল উদ্দিনকে বৈধ করা হয়েছে এবং জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কে আসলে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের যে 16টি আসনের মধ্যে প্রায় সীতাকুণ্ড এবং মিরেশ্বরাই, ফটিকছড়ি, রাউজান আসনে সেখানে যে বিএনপি এবং জামাতের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজকে শেষ দিনে চট্টগ্রামের যে মোট 5টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে এবং বিকেল নাগাদ কারা সেখানে বৈধ এবং অবৈধ ঘোষণা করা হবে তা জানা যাবে। কাকলি, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম মনোনয়ন যাচাই বাছাইয়ের খবর। তীব্র শীতে জবুথবু অবস্থা উত্তরাঞ্চলের মানুষের। আজ দেশে সর্বনিম্ন 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা বলছেন, সকালে কুয়াশার কারণে আশপাশের কিছুই দেখা যাচ্ছে না। গরম কাপড় পরেও শীত নির্বারণ করা কঠিন হয়ে পড়ছে, ফলে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এদিকে আবহাওয়া অফিস বলছে, এই মাসেই তাপমাত্রা আরও কমতে পারে। এতে দেশ জুড়ে শীতের তীব্রতা আরও বাড়বে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। সূর্যের দেখা মেলেনি দিনাজপুরে। এদিনে জেলায় 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, শীতের প্রকোপ কেমন দেখছেন? আজকে পঞ্চগড়ের তাপমাত্রা কত জানাবেন আমাদের? আসলে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পঞ্চগড় আসলে শীত প্রবণ জেলা, এখানে শীত বেশি হয়। তো আজকে আমরা বেশ কিছুদিন থেকে দেখতেছি গত 4 দিন ধরে কিন্তু তাপমাত্রা উঠানামা করছে। হ্যাঁ, এর আগে ছিল 9 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পার্থক্যটা হচ্ছে কোনো কোনো সময় আমরা দেখি যে তীব্র রোদ, কোনো সময় দেখি ঘন কুয়াশা, কোনো সময় দেখি যে আকাশ মেঘাচ্ছন্ন। আজকে কিন্তু ঘন কুয়াশা ছিল, কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।
এখন কিন্তু রাস্তাঘাট সব ভিজে গেছে। আমরা দেখলাম যে হঠাৎ করে হিমেল বাতাসটা বয়ে যাওয়ার কারণে এখনকার মানুষ কিন্তু এই তীব্র শীতে জবুথবু হয়ে গেছে এবং কাহিল হয়ে পড়েছে। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে এবারে আসলে যেহেতু এখনো রাজনৈতিক সরকার না, এই কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় শীতের যে কম্বল বা সে গরম কাপড়ের জন্য ঝর্ণা দিয়েও আসলে তেমন সুবিধা করতে পারছে না। কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি যে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মাত্র 16,000 কম্বল বিতরণ করা হয়েছে। হ্যাঁ, অন্যান্য সময় কিন্তু আসলে এর সংখ্যা অনেক দ্বিগুণ হয়ে যেত। আর শীতে আসলে বিশেষ করে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। এরা ঘর থেকে বের হতে পারছে না। এই ছিল পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ। দর্শক, পঞ্চগড়ের শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য। সরবরাহ সংকটের অজুহাতে নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ভোক্তাদের। এতে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। লাইনের গ্যাস সরবরাহে মারাত্মক সংকটে এলপিজি সিলিন্ডারের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। নিয়মিত ব্যবহার করা একটি নির্দিষ্ট কোম্পানির সিলিন্ডার গ্যাস কিনতে কয়েকটি দোকান ঘুরেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। সংকটের অজুহাতে নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। সরকারের নির্ধারণ অনুযায়ী 1250 টাকা দামের 12 কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে 1800 থেকে 2400 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন ডিলারদের উপর। তাদের দাবি, সরকার যে দামে বিক্রির নির্দেশ দিয়েছে সেই দামে তারা নিজেরাই ডিলারদের কাছ থেকে গ্যাস পাচ্ছেন না। গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে মাহাদি হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাত 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে রাত 12টার পর মাহাদি হাসানের মুক্তি সহ 2 দফা দাবি জানিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, রাতের মধ্যেই মাহাদি হাসানের নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায় মুক্তি দিয়ে 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির দাবি জানানো হয়। ভারতে নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় দেখতে চান আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি জানান তিনি। আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে যেতে পারেন না। সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে হয় না। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে কলকাতা থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য বিসিসিআই এর নির্দেশনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। গোলামের দিন শেষ উল্লেখ করে আসিফ নজরুল আরও লেখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেওয়া হবে না। বিপিএল সিলেটে একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক টাইটান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। সিলেট স্টেডিয়ামে দুপুর 1টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাটিতে খেলা হলেও স্বাগতিক দলের সুবিধা নিতে পারছেন না সিলেট। নিজেদের খেলার 4 ম্যাচে 2 জয় পেলেও হেরেছে 2 ম্যাচে। 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 4র্থ স্থানে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে পরাজয়ের ক্ষত ভুলে এই ম্যাচে জয় পেতে প্রত্যয়ী সিলেট টাইটান্স। এদিকে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ধারাবাহিক হতে পারেনি ঢাকা ক্যাপিটালস। পরের 2 ম্যাচে সিলেট ও চট্টগ্রামের কাছে হেরে চাপেই আছে ঢাকা। জয় পেতে মরিয়া তারাও। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।